আজকের আলোচনাটা মানসিক চাপের ফলে তৈরি হওয়া কিছু নির্দিষ্ট সমস্যা আর ডিসঅর্ডার নিয়ে। আমরা ডাক্তার শাহরিয়ার ফারুকের দেওয়া তথ্যের গভীরে যাব। মানে মূলত দেখব অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি, আবার ধরুন সাধারণ শোক আর প্রলংড গ্রিফ ডিসঅর্ডার। এগুলো কিভাবে চেনা যায় আর ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার উপায়গুলো কি কি? ঠিক। আলোচনার লক্ষ্য হল এই সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অবস্থাগুলো বোঝার একটা পরিষ্কার ছবি দেওয়া আর কি। ঠিক। তো আসুন তাহলে বিষয়গুলো একটু খুলে দেখা যাক। অবশ্যই। আর এই পার্থক্যগুলো বোঝা কিন্তু খুব জরুরি। মানে কেউ যখন কোনো মানসিক আঘাত বা ধরুন চরম কোনো চাপের ঘটনার মধ্যে দিয়ে যান, হ্যাঁ হ্যাঁ, তখন তার প্রতিক্রিয়া তো নানা রকম হতে পারে। কোন অবস্থায় ঠিক কী করা উচিত সেটা বুঝতে পারাটা মানে তার সেরে ওঠার পথে বিরাট সাহায্য করে। ঠিক তাই। ভুল হলে তো মুশকিল। একদম। ভুল বা দেরিতে নেওয়া পদক্ষেপ পরিস্থিতি আরও জটিল করে ফেলতে পারে। তাহলে শুরু করা যাক অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার দিয়ে। ডাক্তার ফারুকের নোটস বলছে এটা সাধারণত কোনো আঘাতমূলক ঘটনার বেশ সাম্প্রতিক প্রতিক্রিয়ায় দেখা দেয়। ঘটনা ঘটার মোটামুটি 1 মাসের মধ্যে। হ্যাঁ, ঠিক। এর মূল্যায়নের জন্য বেশ কয়েকটা লক্ষণের কথা বলা হয়েছে, যেমন ঘুমের সমস্যা। এটা তো খুব কমন মনে হয়। হ্যাঁ, ইনসোমনিয়া বা ঘুমের অসুবিধা, এর সাথে থাকে ঘটনার পুনরাভিজ্ঞতা, মানে বারবার সেই ঘটনার কথা মনে পড়া, ধরুন ফ্ল্যাশব্যাক বা দুঃস্বপ্ন দেখা। ও আচ্ছা। আরেকটা ক্লাস্টার হলো এড়িয়ে চলা, মানে ব্যক্তি হয়তো ঘটনার জায়গাটা এড়িয়ে যাচ্ছেন বা ঘটনার সাথে যুক্ত মানুষজন এমনকি সেই বিষয়ক আলোচনা থেকেও দূরে থাকতে চাইছেন। আর খুব গুরুত্বপূর্ণ হল একটা সার্বক্ষণিক বিপদের আশঙ্কা, মানে একটা হাইটেন্ড থ্রেট পারসেপশন কাজ করে, সবসময় যেন একটা চাপা উদ্বেগ, এই বুঝি আবার খারাপ কিছু ঘটবে, এরকম একটা ব্যাপার। এছাড়াও তো বিরক্তিকর আবেগ বা চিন্তা, এমনকি আচরণে এমন পরিবর্তন আসার কথাও বলা হয়েছে যা ব্যক্তি নিজের বা অন্যদের জন্য সমস্যা তৈরি করে। একদম। ডক্টর ফারুক উল্লেখ করেছেন শিশুদের ক্ষেত্রে আগের বয়সের আচরণে ফিরে যাওয়া, রিগ্রেসিভ আচরণ, যেমন বিছানায় প্রস্রাব করা, এটাও হতে পারে। হ্যাঁ, হতে পারে। আর এমন কিছু শারীরিক উপসর্গের কথাও আছে যার কোনো স্পষ্ট মেডিকেল ব্যাখ্যা নেই। এটা কিন্তু বেশ কনফিউজিং হতে পারে রোগীর বা পরিবারের জন্য। ঠিক। তাহলে নির্ণয়ের জন্য কি কি বিষয় নিশ্চিত করতে হবে? দেখুন, কয়েকটা ধাপ আছে। প্রথমত, ব্যক্তি কি আসলেই গত 1 মাসের মধ্যে কোনো ট্রমাটিক বা আঘাতমূলক ঘটনার শিকার হয়েছেন বা সাক্ষী থেকেছেন? আচ্ছা। দ্বিতীয়ত, ঘটনার পর কি এই অ্যাকিউট স্ট্রেসের লক্ষণগুলো, যেমন পুনঃ অভিজ্ঞতা, এড়িয়ে চলা, অতিরিক্ত সতর্কতা, এগুলো দেখা দিয়েছে? আর তৃতীয়ত, আর এটা খুব জরুরি, এই উপসর্গগুলোর জন্য কি তার দৈনন্দিন জীবনযাত্রা, কাজ, পড়াশোনা, সম্পর্ক এগুলো ব্যাহত হচ্ছে, অথবা তিনি কি নিজেই সাহায্যের জন্য এসেছেন? এই 3টে পয়েন্ট মিলতে হবে। হ্যাঁ, এই সবগুলো শর্ত পূরণ হলে তখন আমরা অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার হিসাবে ভাবতে পারি। আচ্ছা, এখানে যে সময়সীমাটার কথা বললেন, 1 মাসের মধ্যে লক্ষণ দেখা দেওয়া, এটা কতটা জরুরি? এটাকে পরের ডিসঅর্ডার থেকে আলাদা করার কারণটা কি? খুব ভালো প্রশ্ন। এই সময়সীমাটা জরুরি কারণ এটা একটা তাৎক্ষণিক, তীব্র, কিন্তু সাধারণত স্বল্পমেয়াদী প্রতিক্রিয়ার ইঙ্গিত দেয়। অনেক মানুষের ক্ষেত্রেই তো তীব্র ঘটনার পর প্রথম কয়েক সপ্তাহ এরকম প্রতিক্রিয়া হওয়াটা অস্বাভাবিক নয়। এটা স্বাভাবিক। অনেকটা স্বাভাবিক প্রতিক্রিয়া বলা যায়, চরম পরিস্থিতিতে, এবং বেশিরভাগ ক্ষেত্রে সময়ের সাথে এটা কমেও আসে। কিন্তু যদি 1 মাস পরেও সমস্যাগুলো থেকে যায় বা আরও বাড়তে থাকে, তখন আমরা ভিন্ন একটা সমস্যার কথা ভাবি, দীর্ঘমেয়াদী সমস্যা, যেটা হলো পিটিএসডি। ও আচ্ছা। তাই এই 1 মাসের সীমারেখাটা প্রাথমিক মূল্যায়ন আর ম্যানেজমেন্টের কৌশল ঠিক করতে খুব সাহায্য করে। বোঝা গেল। তাহলে এই প্রাথমিক অবস্থায় অ্যাকিউট স্ট্রেসের ক্ষেত্রে তাৎক্ষণিক করণীয় কি? ডাক্তার ফারুকের নোটে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড বা পিএফ এর কথা বলা হয়েছে। এই আইডিয়াটা একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, সাইকোলজিক্যাল ফার্স্ট এইড এটা অনেকটা শারীরিক ফার্স্ট এইডের মতোই, কিন্তু এটা দেওয়া হয় মানসিক আঘাতের পর। আচ্ছা। এর মূল নীতিগুলো হলো খুব মনোযোগ দিয়ে ব্যক্তির কথা শোনা, কিন্তু তাকে কথা বলতে জোর না করা। জোর না করা। তার সেই মুহূর্তের প্রয়োজনগুলো কি, যেমন নিরাপত্তা, আশ্রয়, খাবার, আর তার উদ্বেগগুলো কি তা বোঝার চেষ্টা করা। সেই প্রয়োজনগুলো পূরণে সাহায্য করা। ঠিক। তাকে পরিবার, বন্ধুবান্ধব বা অন্যান্য যারা সাপোর্ট দিতে পারে তাদের সাথে যুক্ত হতে সাহায্য করা।
সঠিক তথ্য দিয়ে আশ্বস্ত করা, গুজব বা ভুল ধারণা দূর করা, আর আর অবশ্যই তাকে আরও কোনো মানসিক বা শারীরিক ক্ষতি থেকে রক্ষা করার চেষ্টা করা। এটা কিন্তু মনে রাখতে হবে, কোনো থেরাপি নয়, এটা হলো মানবিক সমর্থন। আচ্ছা আচ্ছা, এর পাশাপাশি ব্যবস্থাপনার জন্য আর কি করার কথা বলা হয়েছে? আরও কিছু বিষয় আছে, যেমন বর্তমানে ব্যক্তিকে মানসিক চাপ দিচ্ছে এমন কোনো কারণ যদি থাকে, ধরুন তিনি এখনও হয়তো নিরাপদ নন বা কোনো নির্যাতনের মধ্যে আছেন, সেটা মূল্যায়ন করে সম্ভব হলে তার সমাধান বা সুরক্ষার ব্যবস্থা করা। আর স্ট্রেস ম্যানেজমেন্ট কৌশল, যেমন ধরুন গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বা মাসল রিল্যাক্সেশন টেকনিক শেখানো যেতে পারে। এগুলো তাৎক্ষণিক উত্তেজনা কমাতে সাহায্য করে। ব্যক্তির নিজের মোকাবিলার পদ্ধতি, সেটার ব্যাপারে কিছু বলা আছে? হ্যাঁ, সেটাও গুরুত্বপূর্ণ। ব্যক্তি অতীতে কিভাবে কঠিন পরিস্থিতি সামলেছেন তার সেই পজিটিভ কোপিং বা মোকাবেলার পদ্ধতিগুলো চিহ্নিত করা এবং সেগুলোকে আরও শক্তিশালী করতে সাহায্য করা। আর সামাজিক সমর্থন, পরিবার, বন্ধু, কমিউনিটি, এর ভূমিকা তো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ডক্টর ফারুকের নোট অনুযায়ী একটা জরুরি না আছে ওষুধের ব্যাপারে। ঠিক ধরেছেন, একটা জরুরি করণীয় নয় বিষয় আছে। অ্যাকিউট স্ট্রেসের উপসর্গের জন্য বেনজোডায়াজেপিন, মানে ধরুন ঘুমের বা অ্যাংজাইটির ওষুধ, অথবা অ্যান্টিডিপ্রেসেন্ট জাতীয় ওষুধ প্রেসক্রাইব করা উচিত নয়। তাহলে এই অ্যাকিউট স্ট্রেসের ক্ষেত্রে এই ওষুধগুলো ব্যবহার করতে মানা করা হচ্ছে, এর কারণটা কি? এটা তো বেশ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। অবশ্যই গুরুত্বপূর্ণ। দেখুন, প্রাথমিক পর্যায়ে লক্ষ্য থাকে ব্যক্তিকে স্বাভাবিকভাবে সামলে ওঠার সুযোগ দেওয়া, তার নিজের ভেতরের শক্তি, তার রিসোর্স ব্যবহার করতে উৎসাহিত করা। আচ্ছা। এই ওষুধগুলো, বিশেষ করে বেনজোডায়াজেপিন, অনেক সময় উপসর্গগুলোকে শুধু চাপা দিয়ে রাখে, কিন্তু মূল সমস্যার সমাধানে সাহায্য করে না, বরং এটা পরবর্তীতে পিটিএসডির মতো অবস্থা নির্ণয়েও বাধা দিতে পারে। তাছাড়া এগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকিও তো থাকে, তাই না? ঠিক। তাই জোরটা থাকে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড, স্ট্রেস ম্যানেজমেন্ট আর সামাজিক সমর্থনের মতো নন ফার্মাকোলজিক্যাল বা ওষুধবিহীন পদ্ধতির ওপর। বেশ যুক্তিযুক্ত। এছাড়া কিছু নির্দিষ্ট উপসর্গের জন্য আলাদা ব্যবস্থাপনার কথাও তো আছে, যেমন অনিদ্রা বা ধরুন শিশুদের বিছানায় প্রস্রাব করা। ঠিক, অনিদ্রার জন্য স্লিপ হাইজিন বা ঘুমের স্বাস্থ্যকর অভ্যাসের পরামর্শ দেয়া যেতে পারে। শিশুদের ওই রিগ্রেসিভ আচরণের ক্ষেত্রে ধৈর্য ধরা, সাপোর্ট দেওয়া, আশ্বস্ত করাটা জরুরি। আর হাইপারভেন্টিলেশন, মানে খুব দ্রুত শ্বাস নেওয়া। হ্যাঁ, ওটা তো আতঙ্কের লক্ষণ হতে পারে। তার জন্য শ্বাসের ব্যায়াম শেখানো যেতে পারে। আর সেন্সরি মোটর ডিসোসিয়েশন, মানে চারপাশ থেকে কেমন যেন বিচ্ছিন্ন বা অবাস্তব বোধ করা, এটার জন্য কিছু গ্রাউন্ডিং টেকনিক আছে। আচ্ছা। এর পাশাপাশি সাইকো এডুকেশন বা মনস্তাত্ত্বিক শিক্ষা খুব দরকারি। ব্যক্তিকে এবং তার পরিবারকে বোঝানো যে এমন একটা ঘটনার পর এই ধরনের প্রতিক্রিয়া হওয়াটা অস্বাভাবিক নয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই তার সময়ের সাথে কমে যায়। আর যদি কমে না, মানে ফলো আপের ব্যাপারে কি বলা হয়েছে? ফলো আপ তো অবশ্যই জরুরি। যদি ঘটনার 1 মাস পার হয়ে যাওয়ার পরেও উপসর্গগুলোর কোনো উন্নতি না হয় বা ধরুন অবস্থা আরও খারাপের দিকে যায়, তাহলে আবার ভালোভাবে মূল্যায়ন করা দরকার। আর তখনই আমাদের আলোচনার পরের বিষয়টার প্রসঙ্গ আসে। ঠিক, পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি। তাহলে যদি লক্ষণগুলো 1 মাসের বেশি সময় ধরে থাকে বা হয়তো 1 মাস পরে শুরু হলো, তখন আমরা পিটিএসডির কথা ভাবি। এর মূল্যায়নেও তো সেই একই ধরনের লক্ষণের কথাই বলা হচ্ছে, তাই না? মানে ঘটনার পুনরভিজ্ঞতা, এড়িয়ে চলা, আর ওই সর্বদা বিপদের আশঙ্কা বা হাইপার অ্যারাউজাল। হ্যাঁ, লক্ষণগুলো মোটামুটি একই ধরনের ক্লাস্টারে পড়ে, তবে পিটিএসডি নির্ণয়ের জন্য কিছু নির্দিষ্ট মানদণ্ড পূরণ হতে হয়। যেমন? প্রথমত, আঘাতমূলক ঘটনাটি কমপক্ষে 1 মাস আগে ঘটেছে। দ্বিতীয়ত, কমপক্ষে একটি পুনরভিজ্ঞতার লক্ষণ থাকতে হবে, যেমন ধরুন ফ্ল্যাশব্যাক বা দুঃস্বপ্ন। আচ্ছা, অন্তত একটা। হ্যাঁ। তৃতীয়ত, কমপক্ষে একটি এড়িয়ে চলার লক্ষণ থাকতে হবে, মানে ঘটনা বা ওই সংক্রান্ত বিষয়ে এড়িয়ে যাওয়া। চতুর্থত, কমপক্ষে একটি হাইপার অ্যারাউজালের লক্ষণ, যেমন অতিরিক্ত সজাগ থাকা, সহজে চমকে ওঠা, মনোযোগ বা ঘুমের সমস্যা। এবং পঞ্চমত, এই সব কিছুর কারণে ব্যক্তির সামাজিক, পেশাগত বা অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজকর্মে বেশ অসুবিধা বা মানসিক যন্ত্রণা হতে হবে।
এই যে বিভিন্ন ধরনের লক্ষণেরা ক্লাস্টার থেকে অন্তত একটি করে লক্ষণ থাকার কথা বললেন, এর মানেটা কি? শুধু একটা তীব্র লক্ষণ, ধরুন রোজ দুঃস্বপ্ন দেখা, সেটা কি যথেষ্ট নয় পিটিএসডি বলার জন্য? এটা একটা ভালো প্রশ্ন। দেখুন, পিটিএসডি শুধু একটা লক্ষণের ব্যাপার নয়। এটা একটা জটিল প্রতিক্রিয়া যা ব্যক্তি জীবনের নানা দিককে প্রভাবিত করে। হুম। পুনরভিজ্ঞতা, এড়িয়ে চলা এবং হাইপার অ্যারাউজেল, এই তিনটি ভিন্ন ধরনের প্রতিক্রিয়া যখন একসাথে থাকে তখন বোঝা যায় যে আঘাতের প্রভাবটা কতটা ব্যাপক এবং ব্যক্তির স্বাভাবিক জীবনযাত্রা কতটা ব্যাহত হচ্ছে। মানে এটা ডিসঅর্ডারের তীব্রতা বোঝায়? হ্যাঁ, এটা নিশ্চিত করে যে আমরা সত্যি একটা ডিসঅর্ডারের সম্মুখীন যা হয়তো সাধারণ স্ট্রেস প্রতিক্রিয়ার চেয়ে গুরুতর এবং দীর্ঘস্থায়ী। বেশ, এবার আসি পিটিএসডির ব্যবস্থাপনায়। এখানেও তো বর্তমান স্ট্রেসের সমাধান করা বা সাইকো এডুকেশনের মতো বিষয়গুলো আছে, কিন্তু ডাক্তার ফারুকের নোটে কিছু নির্দিষ্ট থেরাপির কথাও বিশেষভাবে বলা হয়েছে, তাই না? হ্যাঁ, পিটিএসডির ক্ষেত্রে আরও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হতে পারে যদি প্রশিক্ষিত এবং সুপারভাইজড থেরাপিস্ট পাওয়া যায়, মানে যার কাজের ওপর নজরদারি থাকে। তবে দুটো সুনির্দিষ্ট থেরাপির কথা বিবেচনা করতে বলা হয়েছে। কি সেগুলো? একটা হলো ট্রমা ফোকাসড কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, সংক্ষেপে সিবিটিটি, আর অন্যটা হলো আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং বা ইএমডিআর। এই সিবিটিটি আর ইএমডিআর এগুলো ঠিক কী ধরনের থেরাপি? সাধারণ কাউন্সেলিং বা ওই যে স্ট্রেস ম্যানেজমেন্ট বললেন, তার থেকে কতটা আলাদা? দুটোই বিশেষভাবে ট্রমা বা আঘাতের স্মৃতি আর তার প্রভাব নিয়ে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। সিবিটিটি মূলত কাজ করে আঘাত সম্পর্কিত নেগেটিভ চিন্তা, বিশ্বাস আর আচরণ পরিবর্তনের ওপর। আচ্ছা। আর ইএমডিআর একটা ভিন্ন পদ্ধতি ব্যবহার করে, যেখানে চোখের নির্দিষ্ট মুভমেন্টের মাধ্যমে আঘাতমূলক স্মৃতির সাথে যুক্ত যে কষ্টকর আবেগ বা শারীরিক অনুভূতি সেগুলোকে প্রসেস করতে সাহায্য করা হয়। ওহ, ইন্টারেস্টিং। হ্যাঁ, এগুলো সাধারণ স্ট্রেস ম্যানেজমেন্টের চেয়ে অনেক বেশি গভীর, সরাসরি ট্রমার মূল কারণটা নিয়ে কাজ করে। তাই এগুলো পিটিএসডি চিকিৎসায় বেশ কার্যকর। তবে অবশ্যই অভিজ্ঞ ও প্রশিক্ষিত পেশাদারের হাতে হওয়া উচিত। আর যদি এই বিশেষায়িত থেরাপিগুলো না পাওয়া যায়, তখন কি করণীয়? সেক্ষেত্রে অন্যান্য পদ্ধতি যেমন ওই স্ট্রেস ম্যানেজমেন্ট কৌশলগুলো, শ্বাসের ব্যায়াম, প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন, এগুলো চালিয়ে যেতে হবে। ইতিবাচক মোকাবেলার পদ্ধতি আর সামাজিক সমর্থন শক্তিশালী করার চেষ্টাও চালিয়ে যেতে হবে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অ্যান্টিডিপ্রেসেন্ট ব্যবহারের একটা শর্তসাপেক্ষ সুপারিশ আছে অবশ্য। শর্ত সাপেক্ষ মানে শুধুমাত্র যদি সিবিটিটি, ইএমডিআর বা স্ট্রেস ম্যানেজমেন্ট কৌশলগুলো কাজ না করে অথবা যদি সেগুলো পাওয়াই না যায়, তখন অ্যান্টিডিপ্রেসেন্ট ব্যবহারের কথা ভাবা যেতে পারে। এটা কিন্তু প্রথম সারির চিকিৎসা নয় পিটিএসডির জন্য। কিন্তু শিশু আর কিশোরদের ক্ষেত্রে ডাক্তার ফারুকের নোটে একটা বেশ জোরালো না আছে অ্যান্টিডিপ্রেসেন্ট নিয়ে, তাই না? একদম। প্রাপ্তবয়স্কদের জন্য শর্ত সাপেক্ষে হলেও শিশু ও কিশোরদের ক্ষেত্রে পিটিএসডি ব্যবস্থাপনার জন্য অ্যান্টিডিপ্রেসেন্ট ব্যবহার করা উচিত নয়, এমনটাই বলা হয়েছে এই সূত্রে। এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। হ্যাঁ, এটা সত্যি একটা জরুরি বিষয় এবং এটা আমাদের মনে করিয়ে দেয় যে মানসিক স্বাস্থ্যের চিকিৎসায় বয়সভিত্তিক পার্থক্য বিবেচনা করাটা কতটা দরকারি। শিশুদের উপর ওষুধের প্রভাব, ঝুঁকির মাত্রা, এগুলো তো প্রাপ্তবয়স্কদের চেয়ে ভিন্ন হতে পারে। অবশ্যই। আর চিকিৎসার কার্যকারিতা বোঝার জন্য নিয়মিত ফলো-আপেরও প্রয়োজন নিশ্চয়ই। হ্যাঁ, প্রতি ২-৪ সপ্তাহ পর ক্লিনিকে বা সম্ভব হলে ফোনে বা কমিউনিটি স্বাস্থ্যকর্মীর মাধ্যমে যোগাযোগ করে ব্যক্তির অবস্থার উন্নতি হচ্ছে কিনা, চিকিৎসা কাজ করছে কিনা, কোনো পরিবর্তন দরকার কিনা, এগুলো আবার মূল্যায়ন করা দরকার। পিটিএসডি থেকে সেরে উঠতে সময় লাগতে পারে, তাই ধারাবাহিক পর্যবেক্ষণ খুব জরুরি। আচ্ছা, এবার আমাদের আলোচনার তৃতীয় অংশে যাই, শোক বা গ্রিফ। প্রিয়জন হারানোর পর যে কষ্টটা হয় তার প্রাথমিক ব্যবস্থাপনার জন্য কি পরামর্শ দেওয়া হয়েছে? এখানেও কিন্তু ওই সাইকোলজিক্যাল ফার্স্ট এডের নীতিগুলোই অনেকটা খাটে। যেমন ব্যক্তির কথা মনোযোগ দিয়ে শোনা, তবে তাকে কথা বলতে বা আবেগ প্রকাশ করতে চাপ না দেওয়া। তার প্রয়োজন ও উদ্বেগগুলো কি তা বোঝার চেষ্টা করা, তার নিজের সংস্কৃতি এবং বিশ্বাস অনুযায়ী শোক পালনে তাকে সমর্থন দেওয়া। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ শোক প্রকাশের ধরন তো সংস্কৃতিভেদে অনেক আলাদা হয়। ঠিক। আর অবশ্যই
প্রয়োজন অনুযায়ী সামাজিক সমর্থন, যেমন পরিবার বা বন্ধুদের সাহায্য, সেটা দেওয়া বা জোগাড় করে দেওয়া। এখানেও কি ওষুধের ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে, যেমনটা অ্যাকিউট স্ট্রেসে ছিল? হ্যাঁ, আছে। অ্যাকিউট স্ট্রেসের মতোই সাধারণ বা স্বাভাবিক শোকের উপসর্গের জন্য বেনজোডায়েজেপিন জাতীয় ওষুধ প্রেসক্রাইব করতে মানা করা হয়েছে। কারণ কারণ শোক একটা স্বাভাবিক প্রক্রিয়া, যদিও খুবই কষ্টকর। ওষুধই স্বাভাবিক প্রক্রিয়াকে বাধা দিতে পারে বা ধরুন অপ্রয়োজনীয় নির্ভরতা তৈরি করতে পারে। তবে যদি ব্যক্তি নিজেই মনে করেন তার আরও গভীর বা বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন, তখন তাকে বিশেষজ্ঞের কাছে রেফার করার কথা বলা হয়েছে। কিন্তু কখনই স্বাভাবিক শোক আর স্বাভাবিক থাকে না, মানে কখন এটা প্রলংড গ্রিফ ডিসঅর্ডার বা দীর্ঘস্থায়ী শোক ব্যাধিতে পরিণত হয়? এটাই আসল প্রশ্ন। প্রলংড গ্রিফ ডিসঅর্ডার নির্ণয়ের জন্য কিছু নির্দিষ্ট লক্ষণের দিকে খেয়াল রাখতে হবে। কী রকম লক্ষণ? যেমন ধরুন, মৃত ব্যক্তির জন্য তীব্র এবং প্রায় সার্বক্ষণিক একটা আকাঙ্ক্ষা বোধ করা, অথবা তাকে নিয়ে বা তার মৃত্যুর পরিস্থিতি নিয়ে অতিরিক্ত মাত্রায় মগ্ন থাকা। আচ্ছা, এই ক্ষতির বিষয়ে হয়তো তীব্র তিক্ততা, রাগ বা গভীর দুঃখ অনুভব করা। ক্ষতিটা যে ঘটেছে সেটা মেনে নিতে প্রচণ্ড অসুবিধে হওয়া। স্বাভাবিক কাজকর্ম, বন্ধুত্ব বা অন্যান্য সম্পর্ক চালিয়ে যেতে সমস্যা হওয়া। জীবনটাকে অর্থহীন বা একদম খালি মনে হওয়া। আর এর সাথে কষ্টটাও থাকতে হবে। হ্যাঁ, এই লক্ষণগুলোর সাথে যদি তীব্র মানসিক কষ্ট থাকে এবং ব্যক্তির দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়, তবে সেটা সাধারণ শোকের সীমা ছাড়িয়ে যেতে পারে। তাহলে নির্ণয়ের মূল মানদণ্ডগুলো কি কি? সাধারণ শোক থেকে এটাকে আলাদা করব কিভাবে? তিনটে মূল বিষয় দেখতে হবে। প্রথমত, এই তীব্র ও স্থায়ী শোকের লক্ষণগুলো, যেমন ওই তীব্র আকাঙ্ক্ষা, মগ্নতা, মেনে নিতে অসুবিধা আছে কিনা এবং এর ফলে উল্লেখযোগ্য মানসিক যন্ত্রণা হচ্ছে কিনা। ঠিক আছে। দ্বিতীয়ত, এই অবস্থার কারণে ব্যক্তির সামাজিক, পেশাগত বা অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে কিনা। আর তৃতীয়? আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মাপকাঠি হল সময়কাল। এই শোক কমপক্ষে ৬ মাস ধরে চলছে এবং এই সময়কালটা ব্যক্তির সংস্কৃতিতে স্বাভাবিক শোক প্রকাশের জন্য যে সময়টা আশা করা হয় তার চেয়ে যথেষ্ট বেশি। ওহ, ৬ মাস! আর কালচারাল দিকটাও দেখতে হবে। একদম। এই দীর্ঘ সময়কাল এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটের বাইরে চলে যাওয়াটাই প্রলংড গ্রিফ ডিসঅর্ডারকে সাধারণ শোক থেকে আলাদা করে। বোঝা গেল। তাহলে এর ব্যবস্থাপনা কি? সাধারণ শোকের ব্যবস্থাপনার সাথে কি এর কোনো পার্থক্য আছে? ব্যবস্থাপনা শুরু হয় সাধারণ শোকের জন্য যে পরামর্শগুলো দেওয়া হয়েছে, যেমন সমর্থন, শোনা, সেগুলো দিয়েই। কিন্তু ডাক্তার ফারুকের নোটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলা আছে তা হল প্রলংড গ্রিফ ডিসঅর্ডারের সন্দেহ হলে পরবর্তী মূল্যায়ন ও ব্যবস্থাপনার জন্য অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে। মানে এটা সাধারণ ব্যবস্থাপনার মধ্যে পড়ছে না? না, কারণ এটা একটা জটিল অবস্থা। এর জন্য সাধারণ সমর্থনের বাইরে গিয়ে বিশেষায়িত মানসিক স্বাস্থ্য হস্তক্ষেপের প্রয়োজন হতে পারে, যেমন ধরুন নির্দিষ্ট সাইকোথেরাপি। এটা বিশেষজ্ঞের কাজ। এই বিষয়টা স্পষ্ট হলো। এবার আসি আরেকটা জরুরি প্রসঙ্গে। যদি কারো এই স্ট্রেস সম্পর্কিত কন্ডিশনের সাথে অন্য কোনো সমস্যাও থাকে, মানে সমবর্তী অবস্থা বা কনকারেন্ট কন্ডিশনস, যেমন ধরুন ডিপ্রেশন বা হয়তো মাদকাসক্তি। হ্যাঁ, এটা খুবই সম্ভব। মানে অ্যাকিউট স্ট্রেস, পিটিএসডি বা প্রলংড গ্রিফের সাথে ব্যক্তির অন্য কোনো মানসিক, স্নায়বিক বা মাদক ব্যবহারের সমস্যাও থাকতে পারে। এমনকি আত্মহত্যা বা নিজের ক্ষতি করার ঝুঁকি আছে কিনা সেটাও মূল্যায়ন করা কিন্তু অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে চিকিৎসার কৌশল কি হবে? কোনটাকে আগে গুরুত্ব দেওয়া হবে? নীতিটা হল স্ট্রেস সম্পর্কিত কন্ডিশন এবং তার সাথে থাকা সমবর্তী কন্ডিশন দুটোরই চিকিৎসা করতে হবে। দুটোই একসাথে? হ্যাঁ, তবে কোনটার চিকিৎসা কিভাবে হবে সেটা নির্ভর করে নির্দিষ্ট অবস্থাগুলোর ওপর। ডক্টর ফারুকের নোট থেকে একটা উদাহরণ দিই। বলুন। যদি প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তির পিটিএসডির সাথে মাঝারি থেকে গুরুতর বিষণ্ণতাও থাকে, তবে এমন অ্যান্টিডিপ্রেসেন্ট ব্যবহারের কথা ভাবা যেতে পারে যার দুটো সমস্যাতেই কাজ করে। আচ্ছা, কিন্তু আবার উল্টোটাও আছে, তাই না? যেমন সাম্প্রতিক শোকের পর যদি বিষণ্ণতা দেখা দেয়। ঠিক, যদি সাম্প্রতিক শোকের পর
ধরা যাক প্রিয়জন মারা যাওয়া 2 মাসের মধ্যে মধ্যাহ্ন থেকে গুরুতর বিষণ্ণতার লক্ষণ দেখা দেয়, তবে সেক্ষেত্রে বিষণ্ণতার জন্য অ্যান্টিডিপ্রেসেন্ট বা সাইকোথেরাপিকে প্রথম সারির চিকিৎসা হিসাবে ধরা হবে না। কেন? কারণ এই সময়ে বিষণ্ণতার লক্ষণগুলো আসলে শোক প্রক্রিয়ারই একটা অংশ হতে পারে, তাই একটু অপেক্ষা করে দেখার কথা বলা হয়। তার মানে একই রকম উপসর্গ থাকলেও কখন ঘটছে বা কোন অবস্থার সাথে যুক্ত তার ওপর ভিত্তি করে চিকিৎসার সিদ্ধান্ত পুরো বদলে যাচ্ছে। এটা তো সত্যিই চিকিৎসার একটা খুব সূক্ষ্ম দিক। একদম। এটা প্রমাণ করে যে প্রতিটি ব্যক্তিকে এবং তার পরিস্থিতিকে আলাদাভাবে সামগ্রিকভাবে মূল্যায়ন করাটা কতটা জরুরি। কোনো বাধা ধরা ফর্মুলা এখানে কাজ করে না। সবশেষে যদি আমরা ডাক্তার ফারুকের নোটে উল্লেখিত সামগ্রিক মনস্তাত্ত্বিক হস্তক্ষেপগুলোর একটা সারসংক্ষেপ করি, তাহলে কোন বিষয়গুলো বারবার উঠে আসছে? বেশ কয়েকটা বিষয় কিন্তু প্রায় সব ক্ষেত্রেই জরুরি বা প্রযোজ্য হিসেবে উঠে এসেছে। যেমন সাইকোলজিক্যাল ফার্স্ট এইড, ওই প্রাথমিক মানসিক সমর্থনটা, ব্যক্তির বর্তমান মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টিকারী কারণগুলো চিহ্নিত করে সেগুলো সমাধান বা ব্যবস্থাপনার চেষ্টা করা, স্ট্রেস ম্যানেজমেন্ট কৌশল শেখানো ও চর্চা করা, আর ব্যক্তির নিজস্ব ইতিবাচক মোকাবিলার পদ্ধতি এবং তার সামাজিক সমর্থন পরিবার, বন্ধু, কমিউনিটি, সেটাকে শক্তিশালী করা। এছাড়া তো অ্যাকিউট স্ট্রেসের কিছু নির্দিষ্ট উপসর্গের জন্য অতিরিক্ত ব্যবস্থাপনার কথাও ছিল। হ্যাঁ, যেমন অনিদ্রা, শিশুদের ওই রিগ্রেসিভ আচরণ, হাইপারভেন্টিলেশন বা সেন্সোরিওমোটর ডিসোসিয়েশনের মতো নির্দিষ্ট বিষয়গুলোর জন্য আলাদা কৌশল প্রয়োগ করা। আর পিটিএসডির ক্ষেত্রে? পিটিএসডির ক্ষেত্রে সাইকো এডুকেশন বা অবস্থাটা সম্পর্কে সঠিক ধারণা দেওয়া এবং অবশ্যই ওই বিশেষায়িত থেরাপির সিবিটিটি, ইএমডিআর ভূমিকার কথা বলা হয়েছে। এই সবগুলো মিলেই একটা সামগ্রিক ব্যবস্থাপনার ছবি তৈরি হয় আর কি। তাহলে আজ ডাক্তার শাহরিয়ার ফারুকের উপস্থাপিত তথ্যের ভিত্তিতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করতে পারলাম। অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার আর পিটিএসডির মধ্যে মূল পার্থক্যগুলো কোথায়, বিশেষ করে ওই সময়কাল আর লক্ষণের স্থায়িত্বর দিক থেকে। হ্যাঁ, আমরা সাধারণ শোক আর প্রলংড গ্রিফ ডিসঅর্ডারের পার্থক্য বোঝার চেষ্টা করলাম, যেখানে সময়কাল, উপসর্গর তীব্রতা, সাংস্কৃতিক প্রেক্ষাপট আর কখন বিশেষজ্ঞের পরামর্শ নিতেই হবে সেগুলো মূল নির্ণায়ক। ঠিক। আমরা আরও দেখলাম যে প্রত্যেকটা অবস্থার জন্য সঠিক এবং আলাদা করে মূল্যায়ন করাটা কতটা জরুরি। এক অবস্থার ম্যানেজমেন্ট অন্য অবস্থার জন্য হয়তো খাটবে না, এমনকি ক্ষতিকরও হতে পারে। এর মধ্যে নির্দিষ্ট কিছু ওষুধের ব্যবহার কখন ভাবা যেতে পারে আর কখন একেবারেই করা উচিত নয়, বিশেষ করে প্রাথমিক পর্যায়ে বা শিশুদের ক্ষেত্রে সেই গাইডলাইনগুলো খুব গুরুত্বপূর্ণ। এই পুরো আলোচনা থেকে একটা বিষয় কিন্তু খুব পরিষ্কারভাবে উঠে এলো, সেটা হলো প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই প্রাথমিক পর্যায়ে মানসিক সমর্থন, ওই সাইকোলজিক্যাল ফার্স্ট এইড আর ব্যক্তির নিজস্ব মোকাবিলার কৌশল ও সামাজিক সমর্থনের উপর বারবার জোর দেওয়া হয়েছে। ঠিক তাই। আর এটাই হয়তো আমাদের শ্রোতাদের জন্য আজকের আলোচনার শেষে একটা চিন্তার খোরাক হতে পারে। কি রকম? যেহেতু বিভিন্ন পরিস্থিতিতে, সেটা অ্যাকিউট স্ট্রেসই হোক বা সাধারণ শোক, প্রাথমিক পর্যায়ে এই অপেশাদারী সমর্থন, যেমন মনোযোগ দিয়ে শোনা, পাশে থাকা, প্রয়োজন বুঝতে পারা, সামাজিক যোগাযোগ বজায় রাখতে সাহায্য করা, এগুলার উপর এত গুরুত্ব দেয়া হচ্ছে, এটা আসলে মানসিক চাপ ও আঘাতের দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব কমাতে আমাদের আশেপাশের মানুষ, আমাদের পরিবার, বন্ধু, সহকর্মী বা বৃহত্তর সম্প্রদায়ের ভূমিকার তারা কি সূচনা দেয়, তাদের ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ। ভাবনার বিষয়। বিশেষ করে যখন হয়তো পেশাদারি সাহায্য পেতে দেরি হচ্ছে বা সুযোগ সীমিত, তখন এই তাৎক্ষণিক মানবিক আর সামাজিক সমর্থন কতটা পার্থক্য গড়ে দিতে পারে, এটা নিয়ে ভাবার অবকাশ রইল।